স্যার আসতে পারি? হুম। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন, গুড আফটারনুন। সিট ডাউন। আচ্ছা, শ্রেয়া কোথা থেকে আসছেন? স্যার আমি বারুইপুর থেকে আসছি। আচ্ছা, এই জবের পরীক্ষা ছাড়াও আর কি করেন? স্যার আমি এখন একটা স্কুলে পার্ট টাইম টিচার। কোন সময়? প্রাইমারি, এসএসসি, মানে কি হাই স্যার স্কুল? হাই স্কুলে পড়ছি। আপনি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন? স্যার আমি দীনবন্ধু এন্ড্রুজ কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, আমি গ্রাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল আপনার? স্যার আমার গ্রাজুয়েশনে বোটানি অনার্স ছিল এবং তার সাথে আমার জুলজি আর কেমিস্ট্রি আমার পাসের সাবজেক্ট ছিল। ঠিক আছে। আমি শ্রেয়া সর্দার, আমি বারুইপুর থেকে আসছি। আমি রাসপদী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি 2019 সালে এবং তারপরে আমি দীনবন্ধু এন্ড্রুজ কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2022 সালে এবং তারপর আমি ডক্টর বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে 2024 সালে বিএড কমপ্লিট করে এসেছি। আচ্ছা, তোমার সাবজেক্ট তাহলে কি? আমার সাবজেক্ট লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। আচ্ছা, বলো তো যে ভারতবর্ষ থেকে প্রথম লাইফ সায়েন্সে কেউ হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল? সরি স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, হঠাৎ তুমি লাইফ সায়েন্স সাবজেক্টটা বেছে নিলে কেন? স্যার আমার লাইফ সায়েন্স পড়তে ছোটবেলা থেকে খুব ভালো লাগতো। হুম। আমি সায়েন্স পড়তে চেয়েছিলাম, ওই জন্যই আমি বেছে নিয়েছি। আচ্ছা, এবছর কি লাইফ সায়েন্সে নোবেল পুরস্কার পেয়েছে? সরি স্যার, আমার মনে পড়ছে না। আচ্ছা, না ম্যাডাম। এনইপি 2020 ক্লাসে লাইফ সায়েন্স পড়াতে গেলে কি মেথড ইউজ করবে? কি মেথড? টিচিং মেথড ইউজ করবে? টিচিং মেথড মানে ওদেরকে আমি প্রত্যক্ষ মানে ওদেরকে আমি পড়াবো। তো যখন আমি পড়াবো এবং আমি চেষ্টা করব সাথে সাথে তাদেরকে প্র্যাকটিক্যাল রুমে নিয়ে গিয়ে তাদেরকে যদি আমরা প্রত্যক্ষভাবে পুরো প্র্যাকটিক্যালি যদি জিনিসটা সেটা করে কি দেখানো মেথড? যায়। আহ, প্র্যাকটিক্যাল রুমে গিয়ে যেটা আমরা দেখাই বা করি সেটা কি মেথড? নাম কি মেথডটা? প্রত্যক্ষ প্রদর্শনী মেথড। ম্যাম আমার এই মুহূর্তে পুরো নামটা মনে পড়ছে না। জেনেটিক ইনহেরিটেন্স জানো? জেনেটিক ইনহেরিটেন্স? ছাত্রদেরকে কি করে বোঝাবে? ইনহেরিটেন্স আমরা বোঝাবো সাধারণত আহ, ছাত্রদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো, অর্থাৎ তাদের পিতৃপুরুষ থেকে, তাদের বাবা বাবা থেকে এবং সে এবং তার থেকে তার পরবর্তী প্রজন্মে এই প্রসেসটাকে আমরা মানে ছাত্রদেরকে একটা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, মানে যেহেতু তারা নিজেরা সেটাকে লক্ষ্য করতে পারছে যে ঠাকুরদার এই বৈশিষ্ট্যগুলো বাবার মধ্যে থাকতে পারে এবং বাবার থেকে তার মধ্যে আসতে পারে এবং তার থেকে তার পরবর্তী প্রজন্মে যে থাকবে তার মধ্যেও এগুলো যেতে পারে, এভাবেই বোঝাবো। কোষে ক্রোমোজোম সংখ্যা কটা? 23 জোড়া বা 46টি। কোন কোষে? আমাদের কোষে সাধারণত দু রকমের ক্রোমোজোম থাকে, একটা অটোজোম এবং অপরটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 1 জোড়া থাকে এবং সেক্স ক্রোমোজোম থাকে 22 জোড়া, অর্থাৎ 23 জোড়া মানে 46টি থাকে। কোষে কোথায় ডিএনএ থাকে? হুম। কোষে কোথায় ডিএনএ থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসে। আর কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকে। প্রাণী কোষে? প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়াতে তো অবশ্যই থাকে এবং নিউক্লিয়াসে থাকে ডিএনএ। আচ্ছা, বলো তো কালার তো ব্লাইন্ডনেস হচ্ছে জানো? মানে সঠিকভাবে কালারের পার্থক্য তারা বুঝতে পারে না বা সঠিকভাবে কালারটাকে তারা চিনতে পারছে না। কোন কোন কালার? লাল কালার এবং নীল কালার। এটা কি ধরনের রোগ? এটা কি জেনেটিক নাকি পেশাগত? কি ধরনের রোগ? এটা জেনেটিক রোগ। কি ধরনের জেনেটিক রোগ? এটা অটোজোমাল। ঠিক আছে স্যার। আচ্ছা শ্রেয়া, প্রথম আমাকে বলো যে টিচার কেন, শিক্ষকই হতে হবে কেন?
স্যার, শিক্ষক আমার মনে হয়, মানে আমার মতে শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড। তো একজন শিক্ষক যদি না থাকে তাহলে অন্যান্য পোস্টে ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি পেতে পারবে না। মানে ছেলে মেয়েদের পড়াশোনার হাতে খড়িটাই শুরু হবে তার শিক্ষকের কাছে থেকে। আর তাছাড়াও যদি বলি, আমার নিজের কাকু, আমি ছোট থেকে তাকে দেখছি। সে স্কুল শিক্ষক। সে নিউ আলিপুর মাল্টিপারপাস বয়েজ হাই স্কুলের হিস্ট্রি শিক্ষক। তো তাকে দেখে আমার ছোট থেকেই ইচ্ছা যে আমি প্রফেশন যদি বেছে নিতে হয় আমি শিক্ষিকাই হব। হিস্ট্রি কথায় পড়া হতো, মানে কাকুর কাছে কি পড়া হতো হিস্ট্রি, না কোনো টিচার ছিল? কাকুর কাছেই পড়তাম আমি 9-10। আচ্ছা, ওনার আদর্শ হওয়ার কারণ? কাকু হ্যাঁ, টিচার হিসেবে আদর্শ হওয়ার কি কি কারণ আছে? আদর্শ হওয়ার কারণ বলতে ডিসিপ্লিন, মানে স্টুডেন্টরা তাকে তার প্রতি ডিসিপ্লিনটা মেনটেন করবে সবার আগে, যেটা আমার, এবং নিয়মিত পড়া করবে। এবং সবচেয়ে বড় কথা, শিক্ষকের সাথে স্টুডেন্টের যে বন্ডিং, সেই বন্ডিংটা আমি মনে করেছি আঙ্কেলের সাথে আমার ছিল। তো আমার কাছে ওই জন্য উনি আদর্শ। ওকে, ভেরি গুড। আচ্ছা, শিক্ষক হওয়ার যেহেতু বা টিচিং লাইনটা যেহেতু এত পছন্দ রয়েছে, স্পেশালিস্ট ছাড়া কলেজ সার্ভিস কি বসা হয়? স্যার, আমার যেহেতু মাস্টার ডিগ্রি করা নেই, আমি ওই জন্য কলেজ সার্ভিসে এখনো অ্যাপ্লাই করতে পারিনি। আচ্ছা আচ্ছা, কেন করা নেই, কেন? স্যার, আমার মনে হয় আগে একটা চাকরি পাওয়া প্রয়োজন। কারণ ডিগ্রি তো আমি ডিস্টেন্স কোর্সেও একটা বয়সের পরে গিয়ে করতে পারবো, কিন্তু একটা বয়সের পরে গিয়ে তো আমি চাকরির পরীক্ষা দিতে পারবো না, এলিজেবল হব না। ওই জন্য আমি এখন মাস্টার ডিগ্রি করিনি, আগে চাকরি পেয়ে তারপরে জব করবো। পাওয়ার থেকেও একটা টিচিং প্রফেশনে একটা ভীষণ ইম্পর্টেন্ট যে দিদির কখনো পড়াশোনা শেষ হয় না, ওনারা পরপর পড়তেই থাকেন, যতটা শিখবে ততটাই স্টুডেন্টদেরকে হুম, বেশি হুম, ভালো করে হুম। শেখানো যাবে। তো কোথাও কি মনে হয় না যে যেহেতু মাস্টার্স ডিগ্রি করানো নেই বা ওটা হুম। পরে ডিস্টেন্স থেকে পড়া হবে, হ্যাঁ, এতে স্টুডেন্টদের ক্ষতি হয়ে যাবে বা স্টুডেন্টদেরকে সেইভাবে পড়ানো যাবে না যতটা অন্য একজন টিচার দিতে পারবে যারা? হ্যাঁ, অবশ্যই মনে হয়। মানে এটা তো অবশ্যই রিয়েলাইজ করি, কিন্তু স্যার একটা নির্দিষ্ট বয়সের পরে তো গিয়ে আর আমি পরীক্ষার জন্য এলিজিবল হব না। ওই জন্যই আমি এখনো করিনি কোন মাস্টার টপিক? ডিগ্রি। স্যার, আমি আজকে ক্লাসের জন্য উদ্ভিদের ট্রপিক চলন কেন পড়াবো। এটাই কেন চুজ করা হয়েছে, স্পেসিফিক কারণ? স্যার, আমার মনে হয় এটা যখন আমি ক্লাসরুমে পড়াবো স্টুডেন্টদেরকে, আশেপাশে তো মানে স্কুল চত্বরে তো অনেক গাছ থাকে, তো আমি সাধারণত তাদেরকে সেই বাস্তব উদাহরণটা দেখিয়ে দিতে পারবো যে ওখানে সূর্যের আলো আছে, দেখো সূর্যের আলোর দিকে যে চলনটা হচ্ছে, বা যে গাছগুলো যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বলতে পারবো এগুলো। আমি স্কুলে স্টুডেন্টদেরকে এটা আমি খুব ভালোভাবে, মানে বাস্তব উদাহরণের হিসেবে আমি বোঝাতে পারবো ব্যাপারটা। ওকে, ভেরি গুড। তাহলে শুরু করি। ধন্যবাদ। সেটা মার্ক। মার্কার রয়েছে এবং হুম। যে কাপড়টা রাখা রয়েছে ওটা। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা সবাই সকালবেলা স্কুলে এসেছো, বাড়ি থেকে স্কুলে এসেছো এবং স্কুল থেকে বাড়ি যাবে, হাঁটাচলা করে নিশ্চয়ই এসেছো। আমরা তো প্রত্যেকে লিভিং, অর্থাৎ আমরা প্রত্যেকে জীবিত। আমরা যেমন হাঁটাচলা করতে পারছি, আমরা হাত পা নাড়াতে পারছি। আচ্ছা, উদ্ভিদ কি হাঁটাচলা করতে পারছে? না, উদ্ভিদ কিন্তু হাঁটাচলা করতে পারছে না। কিন্তু উদ্ভিদও কিন্তু হাত পা নাড়াতে পারছে কি? আচ্ছা, উদ্ভিদের হাত পা বলতে কি মনে পড়ছে? শাখা প্রশাখা। হ্যাঁ, একদমই তাই। আমরা যেমন হাত পা নাড়াচাড়া করতে পারছি, এই প্রসেসটাকে কি বলছে? চলন। এই চলন কিন্তু উদ্ভিদেরও হয়। আচ্ছা, অনেকে গ্রামের দিকে বাড়ি না, তোমাদের অনেকে সূর্যমুখী বাগান আছে কি? আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো যখন সূর্যমুখী ফুলটা যখন ফুটছে, তখন সেটা কোন দিকে ঘুরে থাকে? যেদিকে সূর্যটা উঠছে একদম সেদিকে ঘুরে থাকছে। এবং ঠিক যখন অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তখন সূর্যমুখী ফুল কোথায় থাকছে? সূর্যমুখী ফুলের মুখটা না তখন ঘুরে যাবে, তোমরা লক্ষ্য করে দেখবে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে তাহলে পড়াবো সূর্যমুখী ফুল শুধু নয়, এই উদ্ভিদের এই চলন, অর্থাৎ ট্রপিক চলন। এবার আমি আসি উদ্ভিদের এই ট্রপিক চলনটা কি। উদ্ভিদের, আমি এক্ষুনি যে তোমাদেরকে বললাম না সূর্যমুখী ফুলের কথা, এই সূর্যমুখী ফুলটা কিন্তু, এবং যখন আলো যেদিক থেকে যখন সূর্য অস্ত যাচ্ছে, সূর্যমুখী ফুল দেখবে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। উদ্ভিদের এই যে আলো, এই যে উদ্দীপক, এই উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন, সেই চলনটাকে আমরা কি বলছি তাহলে? ট্রপিক চলন। বোঝা গেছে সবার? এবার আমি আসি এই ট্রপিক চলনের ভাগ। ট্রপিক চলনের ভাগের মধ্যে প্রথমেই আমরা যেটা পড়বো, ফটোট্রপিক চলন। অর্থাৎ বাড়িতে ধরো আমি আমার বারান্দাতে একটা গাছ রাখলাম, সেই গাছে আমি গাছে জল দিচ্ছি, কিছুদিন পর দেখছি বারান্দার গ্রিল বেয়ে গাছের শাখা প্রশাখা গুলো না বেঁকে চলে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে?
বাইরের দিকে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু ঘরের দিকে আসছে না। কেন আসছে না? কারণ সূর্যের আলোটা সে পাচ্ছে বাইরে থেকে। তাহলে এই যে উদ্ভিদ অঙ্গের এই যে গাছের শাখা প্রশাখার এই যে চলনটা হচ্ছে, যে বাইরের দিকে বেঁকে বেঁকে যে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি ফটোট্রপিক চলন। উদাহরণ কি বললাম? এক্স্যাক্টলি সূর্যমুখী ফুল বললাম। এবার আমি আসছি হাইড্রোট্রপিক চলন। আচ্ছা, হাইড্রো শব্দটার সঙ্গে তোমরা কি পরিচিত? ঠিক ধরেছো, হাইড্রো মানে জল, বোঝা গেছে। অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের অভিমুখ অনুসারী হয়, তখন সেই চলনটাকে বলা হচ্ছে কি হাইড্রোট্রপিক চলন। আমরা বাড়িতে অনেক সময় ছোলা ভিজিয়ে রাখি না রাত্রিবেলা, সেই ছোলা ভিজে দেখি পরের দিন কি হয়েছে, ছোলা থেকে অঙ্কুর বেরিয়ে এসছে। এবং অঙ্কুর আমরা যখন সেটাকে গামছায় মুড়ে যখন অনেক সময় রেখে দিচ্ছি, দেখছি ছোলা থেকে অঙ্কুর বেরিয়ে আসছে, এবং সেটা গামছা ভেদ করে কিন্তু অনেক সময় বেরিয়ে আসছে, চলে আসছে। অর্থাৎ গামছাটা তো ভিজে, ওই যে ভিজে জায়গা, আবার কিছুক্ষণ পরে দেখবে, মানে কিছুদিন রেখে দিলে দেখবে অঙ্কুরটা কিন্তু আবার বেঁকে ওপরের দিকে উঠে চলে যাচ্ছে। এই যে চলন, এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। 3 নম্বর যে চলন আমরা বলবো সেটা হচ্ছে জিওট্রপিক চলন। এই জিওট্রপিক, এই জিও শব্দটা শুনলে আমাদের প্রথমে কি মাথায় আসে? অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল, অভিকর্ষজ। এই যে আমি একটু আগে ছোলা মূলের কথা বললাম, ছোলা বীজের কথা বললাম। ছোলা বীজে কি হচ্ছে, আমি যখন ছোলা বীজটাকে ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পর বা কিছুদিন পর দেখছি ছোলা বীজের যে অঙ্কুরটা বেরোচ্ছে সেটা কিন্তু নিচের দিকে নামছে। অর্থাৎ প্রথমে কিন্তু ছোলা বীজ থেকে যদি অঙ্কুরটা বেরোয় সেটা নিচের দিকে নামছে, এবং তারপরে কিন্তু ওপরের দিকে উঠছে। আমরা এই ওপরের দিকে এখন যাচ্ছি না। তো উদ্ভিদের চলন, চলন বা fusion যেটা রয়েছে, তো উদ্ভিদ কি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে? উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে কোনো গাছ, পারে না, ব্যতিক্রম হ্যাঁ অবশ্যই আছে। একটা এক্সাম্পল। স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। সাবজেক্ট নলেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখছিলাম বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না। হ্যাঁ, এটা তো নেগেটিভ দিক, মানে যে সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন সেটা পুরো জানা উচিত, অন্তত তার বেসিক নলেজটা। দ্বিতীয় কথা, আপনি যে চাকরির সঙ্গে উচ্চশিক্ষাটাকে জড়িয়ে দিলেন, শিক্ষার মতো ভাবে এগিয়ে চলে, তার পথ বয়ে চলে। আর চাকরি যে ব্যাপারটা, আপনি পড়াশোনা করতে করতেও আপনি সাইডে চাকরি পরীক্ষা দিতেই পারেন। তাই এটার জন্য ওটা কোনো অজুহাত হতে পারে না যে আমি উচ্চশিক্ষা পড়ে নেবো আগে চাকরি। শিক্ষা মানুষের যে নেচারকে পারফেক্ট করে, পারফেকশনের জন্য, হ্যাঁ, তার বিকাশের জন্য, সার্বিক বিকাশের জন্য। আর চাকরিটা হলো তার যেটা প্রফেশন, তার যে জীবিকা, দুটো এক জিনিস নয়। তাহলে এটা মানে আমার ঠিক সন্তুষ্ট হতে পারিনি আপনার ব্যাখ্যায়। আর টিচিং মেথোডোলজি দেখছিলাম মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু আপনি বোর্ড ওয়ার্কে না ডেট লেখা হয়েছে, না স্টুডেন্টদেরকে গুড মর্নিং গুড আফটারনুন কিছু উইশ করা হয়েছে। গুড আফটারনুন বলেছি, বলেছেন। তাহলে ডেটটা লেখা হয়নি। আচ্ছা স্যার, Date বা ডেটটা কি topic? আমরাই লিখে নেব? হ্যাঁ, আচ্ছা। টপিক নোট করতে হবে, ডেট নোট করতে হবে, আচ্ছা, ক্লাস আচ্ছা। নোট করতে হবে। সেই টপিকও লেখা হয়নি। ডেটে যেমন লিখতে না আজকে হ্যাঁ, start, হ্যাঁ, ওটা হ্যাঁ। তুমি স্কিপ করে গেলে। না, ওটা লিখতে হবে। আমি অবশ্যই। আচ্ছা আচ্ছা বুঝলি। সবই মানে শ্রেণী পুরোটা শ্রেণী মানে লিখতে পুরোপুরি হবে। হয়নি। তারপরে এটাও বলোনি কোন ক্লাসের টপিক পড়াচ্ছে। না, ওটা তো বলিনি। আচ্ছা আচ্ছা। আর দুটো তুমি point- তাছাড়া ভুল বলেছো একটা, বলেছো টপিক চলন পড়াচ্ছি, কিন্তু তুমি তো চলন পড়াচ্ছ। টপিক চলন পড়াচ্ছি মানে তাহলে তো টপিক part। চলন বলতে হবে। তুমি আচ্ছা, বলছো আচ্ছা। চলন, তুমি পড়িয়েছো কিন্তু চলন, সব পার্ট গুলো পরপর পড়িয়েছো, কিন্তু তুমি মুখে বলেছো আমি আজকে উদ্ভিদের টপিক চলন পড়াবো। টপিক চলন মানে শুধু টপিক চলন বলতে ম্যাম হবে না, আমি তো শুধু টপিক চলনের 3টে পার্টই তুমি তো টপিক বলছিলাম চলনের, ওখানে। হ্যাঁ টপিক চলন পড়াচ্ছ বলে টপিক চলন বললে, হ্যাঁ। কিন্তু তুমি প্রথমে বললে না যে চলনের একটা আচ্ছা, মাঝখান আচ্ছা। থেকে ওরকম টপিক তুমি চুজ করবে কি করে। মানে তুমি বলতে চাইছো এটা চলনের মধ্যে একটা ভাগ হচ্ছে টপিক চলন। আচ্ছা, আচ্ছা। সেই টপিক চলনটাকে তুমি জাস্ট বলো, তুমি বলো ব্যাকগ্রাউন্ড আচ্ছা, স্টোরিটা আচ্ছা। বলো আচ্ছা। যে চলন তো উদ্ভিদের চলন 3 রকমের হয়, আমরা টপিক আচ্ছা, চলনটা আচ্ছা। পড়বো। আর আজকের পার্টেও কি টপিক চলন লিখবো নাকি শুধু উদ্ভিদের চলন লিখবো যখন আমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে? টপিক Topic চলন topic চলন লিখবে। লিখবে। আজকে topic কথা আলোচনা আচ্ছা, বলে আচ্ছা। লিখবে, বোর্ড বলার দিয়ে, পরে গিয়ে ওখানে লিখতে হবে। বোর্ডে গিয়ে শুরুতে এই তো ইন্ট্রোডাকশন হুম, বলতে হুম। বলতেই বোর্ডের ওই ক্লাস বা ডেট এগুলো বলতে বলতেই নোট করা, মানে শুরুতে স্টার্টিং এ এগুলো বলতে বলতে নোট আচ্ছা। করা। বাস্তব উদাহরণ যখনই তুমি বললে যে তোমরা আসার সময় কি কি দেখো, হুম হুম। তখন থেকে তুমি তো স্টেজটা তৈরি করে নিচ্ছ কি নিয়ে হ্যাঁ, বলতে হ্যাঁ, তারপর হ্যাঁ। তাহলে চলো আজকে তোমাদের পড়ানোর টপিক বা আজকে তোমাদের পার্ট বলে লিখে আচ্ছা দিই। আচ্ছা ঠিক আর আছে। একটা কথা আছে, আনসার যখন দিচ্ছিলে তখন অতিরিক্ত ঘাড় নাড়া হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। অতিরিক্ত ঘাড় নাড়া হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ।
ঠিক আছে? আর তোমার আচ্ছা আই কন্ট্যাক্টটা একদম একজনের সঙ্গে থাকছে আই কন্ট্যাক্ট। এই একজন থেকে দুজন হচ্ছে, কিন্তু চারজনের সঙ্গে আই কন্ট্যাক্ট হচ্ছে না, আনসার আচ্ছা। এটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে কিন্তু এই জায়গাটা। অনলাইন ট্রেনিং এর সময় বারবার বলা হচ্ছে হ্যাঁ, যখন উত্তর হ্যাঁ, দেবে সবাইকে গুরুত্ব দিই। সবাই দিকে চোখ যায় না, এটা একটা প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, ছোট উত্তর হলে তার দিকে তাকিয়ে দিই, আবার সবার দিকে তাকিয়ে দিলে, বড় হলে পুরোটা দিয়ে আবার যে প্রশ্ন করছে তার কাছে থামা। তার উপর থেকে একটা কোশ্চেনটাকে নিজে নিজে আনসার বলে দিয়ে তারপর হ্যাঁ, কিন্তু এটাই নিজের আমি মধ্যে বলছিলাম যে আগের দিন তো আমরা চলনটা পড়েছি, চলনের মধ্যে একটা পার্ট ছিল টপিক চলন, আজকে চলো সেই পার্টটা আমরা পড়ছি। আচ্ছা ঠিক আগের দিন আগের দিন মধ্যে এই কোশ্চেন করবে, করে তুমি আনসার বলবে হ্যাঁ ঠিক বলেছো, বলে তারপর আজকে এই সাবজেক্টের মধ্যে এবার চলে গেলে দিয়ে আলোচনা শুরু করবে। আচ্ছা এই জায়গাগুলো একদম ঠিক করে নাও, আমার আর একটু রিহার্সাল করে যাবে। আমার যেটা মনে হচ্ছে বোর্ড ওয়ার্ক একদম বাজে হয়েছে। তুমি একজন লাইফ সায়েন্সের টিচার, তুমি এরকম বোর্ড ওয়ার্ক করবে, তুমি 4টে ওয়ার্ড লিখেছিলে আঁকতে হবে আমাকে। অবশ্যই। আঁকোনি, আর ওটা ছোলা বীজ হয়নি। না ঠিক না আছে? ছোলা বীজ তো হ্যাঁ, আচ্ছা তোমার কোনো ড্রয়িং নেই। আচ্ছা স্যাররা তো বললেন তুমি এপাশে ওপাশে লিখোনি, না। সেটা আমি বাদ দিলাম। আই কন্ট্যাক্ট প্রবলেম বলেছে, স্পিডটাকে কন্ট্রোল করতে হবে। তুমি মাঝে মাঝে তাড়াতাড়ি বলছো, মাঝে মাঝে বুঝতে পারছি না কি বলছো, আবার মাঝে মাঝে এতই বলছো, আবার এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করার পরে তুমি হট করে বলে দিলে আমি ভুল বলে ফেলেছি। এরকম বলা যাবে না, এটা হচ্ছে একদম আনপ্রফেশনাল হয়ে গেল। ঠিক আছে, তুমি ওনাদেরকে বলেই বলছো যে আমি ভুল বলে ফেলছি, ভুল বললেও তুমি এখন কিছু করার নেই, মুখ থেকে বেরিয়ে গেছে বলতে word। পারো, যদি অ্যাপ্রোচটা নিতে পারো এইভাবে যে সরি স্যার এটা একটু ভুল বলে ফেললাম, আচ্ছা। আমার খেয়াল ছিল না, এটার হ্যাঁ, আনসার এটা হবে। যদি ইন কেস মনেও পড়ে সেটা তাদের কাছে অ্যাপ্রোচ, নিজে নিজে বলার কোনো রকম দরকার নেই যে ভুল বলে ফেলেছি, মানে এটা নিজেকে নিজে বলতে সে টেনশনটা কিন্তু কাজ করছে, বিশেষ করে ডেমো ক্লাস নেওয়ার সময়। হ্যাঁ। ফোর্থ টপিক লিখছো বলছো থার্ড টপিক, অনেকদিন পরপর যখন আসছি দেখছি ফোর্থ Yes. পয়েন্টটাকে হুম। থার্ড বলে চলে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, যেরকম এটা একটু স্পিডের কন্ট্রোল, স্পিডের সমস্যা আছে। একদম নর্মাল মানে বাড়িতে হচ্ছে প্র্যাকটিসটা কম হয়েছে, এই হচ্ছে কথা। স্যার মানে আমাকে একটু সাজেস্ট করে দেবেন যে ওরা কতটা টাইম দেবে যাতে আমি 3 থেকে 4 মিনিট দেবে। মানে আমাকে পুরো টপিক তো তাহলে আমি শেষ করতে পারবো না। ওরা মাঝখানেই ডেকে নেবে, মানে তুমি তোমার মতো করবে ন্যাচারাল ফ্লোতে। আচ্ছা কারণ স্যার ছবি আঁকতে ক্লাস প্রেজেন্টেশনটা যেন খুব ভালো থাকে, প্রথম আচ্ছা। থেকে প্রথমেই কথা বলে কেন পড়াচ্ছি পার্টটা, বা আগের দিন এটা পড়ানো হয়েছে আজকের এই পার্ট বলতে বলতে ক্লাস ডেট এই সমস্ত কিছু কথা নোট হয়ে যাবে। তারপর পড়ানোটা যেমন ভাবে সব থেকে বেস্ট ওয়েতে পড়ানো শুরু হবে, তুমি তোমার মতো করে পড়াবে। নর্মাল ফ্লোতেই পড়াবে, আচ্ছা, তোমার আচ্ছা। যে ওটা শেষ যেই করতে হবে 4 সময় মিনিট উনি এরকম ডেকে নেবেন ওনারা বুঝে যায় যে তুমি কতটা পড়াতে পারবে বা পড়াবে না। ওনাদের যে মুহূর্তে মনে হবে ওনারা ওনাদের মতো করে ডাকবে, এই না যে তুমি পুরো টপিকটা পড়ালে না মানে তারা বুঝতে পারলো না তোমার পড়ানোর ডেপথ ওই কতটা, সময় এরকম মধ্যেই ব্যাপার। তোমাকে আচ্ছা, চলে কিন্তু ওই আসতে হবে। 3-4 মিনিটে তুমি সাজালে কতটা বোর্ডটাকে, আচ্ছা হ্যাঁ, এবং কত নর্মাল রিল্যাক্সড ওয়েতে পড়ালে, আচ্ছা। কোনো রকম উত্তেজনা বাদ, ছেলেরা যেন না কোনো রকম বোর ফিল করে, কোনো এক্সাইটমেন্ট থাকবে না। তার মানে আমি যখন এই কথাগুলো বলছিলাম সেই সঙ্গে সঙ্গে আমাকে ছবি টবিগুলো বোর্ডে করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর একটা কথা হচ্ছে, তুমি যখন বললে যে প্র্যাকটিক্যাল করব, যে কোনো সায়েন্সের বিষয় প্রথম যে মেথডটা হয় ডেমনস্ট্রেশন 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 মেথডে যে তুমি ধরো 9-10 এর ছাত্রদের খুব একটা যে ল্যাবে নিয়ে যাওয়া হয় এরকম না। তুমি ধরো তুমি ফ্লাওয়ার পড়াচ্ছ, তুমি ফুল আনতে বলবে বা নিজে এনে পাতা পড়াবে, ক্লাসরুমে ডেমনস্ট্রেশন মেথডটা কথা বলতে হবে। ঠিক আছে, তুমি প্রথমেই কোশ্চেনটা শুনে ঘাবড়ে গেছো যে কোন মেথড। হ্যাঁ, এটা এইগুলো হচ্ছে তোমার মানে বোঝা যাচ্ছে যে তুমি মানে অসুবিধা হচ্ছে, এগুলো একটু ফোকাস করবে। আর প্র্যাকটিস, ডিটারমিনেশন এবং তার তুমি সঙ্গে বারবার প্র্যাকটিস করবে। আর এই নরমালসি, কিছু নর্মাল জিনিস না তোমাকে জানতে হবে, যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু স্কিম, হ্যাঁ এই যে নিপুণ ভারত কি, এনইপি 2020 কি, বর্তমান যুগে 2026 হচ্ছে তোমার এনইপি 20 তে কি বলা আছে, আরো যা স্কিম রয়েছে গভর্নমেন্ট, ন্যাশনাল এডুকেশন পলিসি। হ্যাঁ, যেগুলো যাতে স্কিম আছে, বিশেষ করে সরকার এই মুহূর্তে কি কি, আমরা তো সেরকম অনেক কোশ্চেন এখন আমরা বলিনি, জিজ্ঞেস করিনি। তোমরা ফর্মেটিভ সামেটিভ পরীক্ষা আমি এগুলো বলে দিচ্ছি, তুমি যখন বাড়িতে পড়বে সেগুলো তোমাকে পড়তে হবে। সরকারি কি কি প্রকল্প স্কুল টিচারদের মাধ্যমে আচ্ছা হয়, আচ্ছা হ্যাঁ, যেহেতু তুমি 9-10 হ্যাঁ তাই জন্য তোমাকে এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন, একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে। ঠিক আছে, ওকে।